লাদাখের হাড় কাঁপানো শীত, চারপাশে ধু ধু করছে সাদা পাহাড়ের চূড়া। যেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, সেখানে পাহারা দেয় মৃত্যুর নীরবতা। এই হিমশীতল পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে আছে ভারত আর পাকিস্তানের সেই রক্তাক্ত সীমানা, যাকে আমরা বলি LOC, লাইন অফ কন্ট্রোল। কিন্তু এই বারোদ আর বুলেটের স্তূপের মাঝেও কি বসন্ত আসতে পারে? জন্ম নিতে পারে কি এমন এক প্রেম যা দেশ, ধর্ম আর কাঁটাতারের বেড়া মানবে না? ভারতের বর্ডার ঘেঁষা ওদিকের একটি ছোট্ট পাকিস্তানি গ্রাম। সেই গ্রামেই বাস করে বিলকিস, বয়স 25-এর কোঠায়। পাহাড়ের ঝর্ণার মতো স্বচ্ছ তার গায়ের রং, আর চোখে যেন পুরো আকাশের মায়া মাখানো। বিলকিস শিক্ষিত, মার্জিত, কিন্তু এই অজপাড়া গায়ে তার শিক্ষার চেয়ে তার রূপের চর্চাই বেশি হয়। লোকে বলে বিলকিস যখন হাসে তখন পাহাড়ের বরফও নাকি গলতে শুরু করে। কিন্তু বিলকিসের মনে এক অন্যরকম শূন্যতা। প্রতিদিন সে তাদের ছোট্ট ফসলি জমিতে খাবার নিয়ে যায়। জমিটা একদম বর্ডারের গা ঘেঁষে। জনমানবহীন সেই পাহাড়ি পথে বিলকিস যখন হাঁটে, তখন পাহাড়ের প্রতিধ্বনি ছাড়া তার আর কোনো সঙ্গী থাকে না। কিন্তু সে জানত না, প্রতিদিন একজোড়া চোখ সীমানার ওপার থেকে তাকে নজরে রাখে। সেই চোখ দুটি ভারতীয় সেনার জওয়ান মীর কাশেমের। কাশেম লড়াকু সৈনিক, দেশের জন্য প্রাণ দিতে সে সদা প্রস্তুত। কিন্তু যেদিন প্রথম সে দূরবীন দিয়ে বিলকিসকে দেখেছিল, সেদিন তার সৈনিক হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছিল। কাশেমের মনে হয়েছিল এই রুক্ষ পাহাড়ের মাঝে কোনো অপসরী নেমে এসেছে। প্রতিদিন একই সময় বিলকিস আসে, আর প্রতিদিন মীর কাশেম ডিউটির ফাঁকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওপারে। একদিন হঠাৎ চোখাচোখি হয়ে গেল। বিলকিস থমকে দাঁড়ালো। ওপারে জলপাই রঙের পোশাকে এক সুদর্শন যুবক তার দিকে তাকিয়ে আছে, হাতে রাইফেল, কিন্তু চোখে কোনো হিংস্রতা নেই, বরং সেখানে ছিল এক অদ্ভুত আকুলতা। বিলকিস ভয় পেল না, বরং এক টুকরো লাজুক হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সেই প্রথম দুই দেশের দুই শত্রু শিবিরের মাঝে এক হৃদয়ের সেতু বন্ধন তৈরি হল। রাত নেমে আসে লাদাখের বুকে। মীর কাশেম তার ব্যারাকে শুয়ে এপাশ ওপাশ করে। তার কানে শুধু বিলকিসের সেই নুপুরের আওয়াজ আর চোখের কোণের হাসিটা ভাসে। সে নিজেকেই নিজে প্রশ্ন করে, কাশেম, এ তুই কি করছিস? ও শত্রু দেশের মেয়ে, তোর এক হাতে দেশের পতাকা, অন্য হাতে রাইফেল। এই প্রেম কি তোকে দেশদ্রোহী করে তুলবে না? কিন্তু মন কি আর যুক্তি মানে? ভালোবাসা যখন আসে তখন সে মানচিত্র চেনে না। ওদিকে বিলকিসও অস্থির। সে জানে তার পরিবার এই গ্রামের প্রভাবশালী। তার বাবা গ্রামের মাথা। ভারতীয় কোনো ছেলের সাথে তার প্রেম মানেই নিশ্চিত মৃত্যু। তবুও পরদিন সকালে সে আরও একটু পরিপাটি হয়ে বর্ডারের কাছে যায়। এভাবে দিন কাটে, মাস কাটে। নিস্তব্ধ পাহাড়ে কেবল চোখের ইশারায় চলতে থাকে তাদের অমর প্রেম কাহিনী। কিন্তু এই মৌনতা কি সারা জীবন থাকবে? না। এক অন্ধকার অমাবস্যার রাত, কনকনে ঠান্ডা বাতাস বইছে। মীর কাশেম আজ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঠিক করল আজ সে সীমানার একদম কাছে যাবে। প্রাণের ঝুঁকি নিয়ে সে কাঁটাতারের বেড়ার কাছে এসে দাঁড়ালো। বাতাসে ফিসফিস করে সে ডাকল, বিলকিস। আশ্চর্যজনকভাবে বিলকিসও সেখানে ছিল। সে যেন জানত কাশেম আসবে। বিলকিসও সাহস করে এগিয়ে এলো। দুই দেশের মাঝের সেই কাঁটাতারের বেড়া এখন তাদের মাঝে। কাশেমের হাত কাঁপছিল। সে কাঁটাতারের ফাঁক দিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিল। বিলকিস তার নরম হাত দিয়ে কাশেমের শক্ত হাতটা স্পর্শ করল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থমকে গেছে। ভারত আর পাকিস্তান এক হয়ে গেছে সেই স্পর্শে। কাশেম ফিসফিস করে বলল, আমি জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। বিলকিস চোখের জল মুছে হাসল, বলল, খোদা আমাদের মিলিয়েছেন এমন এক জায়গায় যেখানে মানুষ আসতে ভয় পায়। ভয় নেই কাশেম, এই পাহাড় আমাদের সাক্ষী। কিন্তু তারা জানত না এই ভালোবাসার মূল্য অনেক রক্ত দিয়ে শোধ করতে হবে। তারা তখনও জানত না যে এই পাহাড়ের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ যা তাদের জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। কি সেই বিপদ? কি ঘটতে চলেছে তাদের সাথে? জানতে হলে দেখুন এই গল্পের দ্বিতীয় খণ্ড। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরকালের। মীর কাশেম আর বিলকিসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এখন আর শুধু কাঁটাতারের ওপার থেকে তাকিয়ে থাকা বা হাত স্পর্শ করাতেই তাদের মন ভরে না। ভালোবাসার টান তাদের সমস্ত ভয়কে তুচ্ছ করে দিল।
কাশেম এখন প্রায়ই রাতের অন্ধকারে ভারতীয় পোস্ট ছেড়ে সীমানা পার হয়ে পাকিস্তানের ভেতরে চলে আসে। আর বিলকিসও তার গ্রামের নজর এড়িয়ে নির্জন পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। লাদাখের সেই বরফ শীতল রাতগুলো তাদের প্রেমের উষ্ণতায় যেন উষ্ণ হয়ে ওঠে। এক বিকেলে পাহাড়ের অনেক উঁচুতে এক নির্জন গুহার পাশে বসেছিল তারা। জায়গাটা পাকিস্তান সীমান্তের বেশ খানিকটা ভেতরে। সূর্য তখন পাহাড়ের আড়ালে মুখ লুকাচ্ছে। মীর কাশেমের গায়ে তার সেই জলপাই রঙের আর্মি ইউনিফর্ম। বিলকিসের কোলে মাথা রেখে সে শুয়ে আছে। বিলকিস, এই আকাশটা কি অদ্ভুত না? বর্ডারের এপাশেও যা, ওপাশেও তাই। শুধু আমরা মানুষরাই মাঝখানে কাঁটাতারের দেওয়াল তুলেছি। বিলকিস তার চুলে বিলি কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দেয়াল কি কোনোদিন সরবে কাশেম? নাকি এই পাহাড়ের বুকেই আমাদের গল্প শেষ হয়ে যাবে? কাশেম কিছু বলতে যাবে, ঠিক তখনই পাথরের ওপর কারোর পায়ের শব্দ শোনা গেল। বিলকিস চমকে উঠে দাঁড়াল। দূরে দেখা গেল গ্রামের কয়েকজন লোক লাঠিসোঁটা আর বন্দুক নিয়ে এদিকেই আসছে। তারা হয়তো শিকার করতে এসেছিল, কিন্তু পাহাড়ের চূড়ায় দুই দেশের শত্রুকে এভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তাদের চোখ ক্রোধে লাল হয়ে উঠল। কাশেম চিৎকার করে বলল, বিলকিস, পালাও, ওরা আমাদের দেখে ফেলেছে। শুরু হলো এক রুদ্ধশ্বাস দৌড়। খাড়া পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে হঠাৎ বিলকিসের পা পিছলে গেল। কাশেম, বাঁচাও! পাহাড়ের এক বিশাল খাদের কিনারায় বিলকিস ঝুলে আছে। নিচে 1000 ফুট গভীর খাদ। কাশেম এক মুহূর্ত দেরি না করে নিজের জীবন বাজি রেখে খাদের কিনারায় শুয়ে পড়ল। সে শক্ত করে বিলকিসের হাত ধরে ফেলল। ওদিকে গ্রামের লোকগুলো কাছে চলে এসেছে। তারা দেখছে এক ভারতীয় সৈনিক তাদের গ্রামের মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মাথায় তখন কেবল প্রতিহিংসা। কাশেম চাইলেই বিলকিসকে ছেড়ে দিয়ে নিজের বর্ডারের দিকে দৌড়ে পালাতে পারত, কিন্তু সে নড়ল না। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে মরতে দেব না বিলকিস। গ্রামের লোকগুলো কাশেমকে চারপাশ থেকে ঘিরে ধরল। তারা কাশেমকে নির্দয়ভাবে মারতে শুরু করল। রাইফেলের বাট দিয়ে তার পিঠে আর মাথায় আঘাত করা হলো। রক্তে ভিজে গেল কাশেমের ইউনিফর্ম। তবুও সে বিলকিসের হাত ছাড়ল না, যতক্ষণ না লোকগুলো বিলকিসকে টেনে ওপরে তুলল। বিলকিসকে উদ্ধার করার পর তারা কাশেমের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক ভারতীয় সেনাকে তাদের এলাকায় পাওয়া মানে এক বিশাল অপরাধ। কাশেম জানত, বিনা অনুমতিতে পাকিস্তানের ভেতরে ধরা পড়ার পরিণাম কেবল মৃত্যু। বিলকিস চিৎকার করে কাঁদছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। কাশেমকে বেঁধে হিচড়ে টেনে নিয়ে যাওয়া হলো গ্রামে। বিলকিসের পরিচয় যখন সবাই জানল, তখন পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। কারণ বিলকিস সাধারণ কেউ নয়, সে এই প্রভাবশালী গ্রাম প্রধানের আদরের মেয়ে। যে গ্রাম প্রধানের কথায় পুরো তল্লাট চলে, তারই মেয়ে কিনা এক ভারতীয় জওয়ানের প্রেমে পড়েছে। বাড়ির অন্ধকার ঘরে বিলকিসকে বন্দি করে রাখা হলো। তার মা ঘরে ঢুকে কঠোর স্বরে বললেন, বিলকিস, তুই আমাদের মুখ পুড়িয়েছিস। ওই ছেলেটা হিন্দুস্তানের আর্মি, আমাদের জাতশত্রু। ও তোকে ধোঁকা দিচ্ছে। ও নিশ্চয়ই কোনো গুপ্তচর। না মা, ও কোনো শত্রু নয়, ও আমাকে ভালোবাসে। ও না থাকলে আজ আমি পাহাড়ের নিচে পড়ে মরে যেতাম। চুপ কর। গ্রামের সালিশি বসেছে, কাল সকালেই হয়তো ওই ছেলের লাশ বর্ডারে ফেলে আসা হবে। রাত তখন গভীর। গ্রামের এক অন্ধকার স্যাঁতসেঁতে কালকুঠুরিতে মীর কাশেমকে বেঁধে রাখা হয়েছে। সারা শরীরে চাবুক আর লাঠির আঘাত। যন্ত্রণায় সে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো আক্ষেপ ছিল না। হঠাৎ দরজার শিকল নড়ে উঠল। অন্ধকারে ছায়ার মতো কেউ একজন ভেতরে ঢুকল। বিলকিস! সে লুকিয়ে চাবি চুরি করে আর কিছু খাবার নিয়ে এসেছে। কাশেমের রক্তাক্ত চেহারা দেখে বিলকিস ফুঁপিয়ে কেঁদে উঠল। সে তার ওড়না দিয়ে কাশেমের গায়ের রক্ত মুছে দিতে লাগল। কাশেম দুর্বল গলায় হাসল। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। বিলকিস ফিসফিস করে বলল, কাশেম, চলো আমরা এখনই পালিয়ে যাই। আমি পেছনের দরজা খুলে রেখেছি। তুমি বর্ডার পার হয়ে নিজের দেশে চলে যাও।
কিন্তু কাশেম তার হাত ধরে থামিয়ে দিল। সে বলল, না বিলকিস, আমি চোরের মতো পালিয়ে যাব না। পালিয়ে গেলে আমাদের পবিত্র ভালোবাসাটা কলঙ্কিত হবে। লোকে বলবে এক ভারতীয় সেনা ভয়ে পালিয়ে গেছে। আমি চাই তোমার বাবার আশীর্বাদ নিয়ে তোমাকে সসম্মানে নিয়ে যেতে। বিলকিস অবাক হয়ে তাকালো। সে জানে কাল সকালে কি ঘটতে চলেছে। মৃত্যু তাদের শিয়রে দাঁড়িয়ে, অথচ কাশেম তখনও তার সম্মান আর ভালোবাসার মর্যাদার কথা ভাবছে। সকাল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। গ্রামের মানুষগুলো কি মীর কাশেমের এই পবিত্র ভালোবাসার মূল্য দেবে, নাকি বর্ডারের ওপারে ফিরে যাওয়ার আগেই কাশেমের বুক বুলেটে ঝাঁঝরা হয়ে যাবে? বিলকিস কি পারবে তার পরিবার আর গোটা গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের প্রেমকে জেতাতে? জানতে হলে দেখুন এই মহাকাব্যিক প্রেমের গল্পের চূড়ান্ত এবং শেষ খণ্ড। লাদাখের আকাশে রক্তিম সূর্য উঠছে, কিন্তু এই সূর্যোদয় কি নতুন কোনো জীবনের বার্তা দিচ্ছে, নাকি মীর কাশেমের শেষ সকাল এটি? গ্রামের মাঝখানে বিরাট বটতলায় আজ মানুষের ঢল, সবার চোখে মুখে ঘৃণা আর হাতে ধারালো অস্ত্র। মাঝখানে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে ভারতের সেই জওয়ান মীর কাশেমকে। সারা রাত অকথ্য নির্যাতনের পর তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু তার মাথা তখনও উঁচু। একপাশে দাঁড়িয়ে কাঁদছে বিলকিস। তার বাবা অর্থাৎ গ্রামের চৌধুরী সাহেব গম্ভীর মুখে বসে আছেন। তার এক ইশারায় আজ এই পাহাড়ে রক্তের নদী বয়ে যেতে পারে। চৌধুরী সাহেব উঠে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, এই ভারতীয় কুত্তা আমাদের গ্রামে ঢুকে আমাদের মেয়ের ইজ্জতে হাত দিয়েছে। ও আমাদের শত্রু, ওকে বেঁচে রাখার কোনো অধিকার আমাদের নেই। বলো তোমরা, এর শাস্তি কি হওয়া উচিত? পুরো জনতা একসাথে গর্জে উঠল, মৌত, মৌত, মৃত্যু, মৃত্যু। যখন এক যুবক তলোয়ার উঁচিয়ে কাশেমের দিকে এগিয়ে এলো, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল। মীর কাশেম হাহাকার করে হাসতে শুরু করল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। চৌধুরী সাহেব হাত উঁচিয়ে সবাইকে থামিয়ে দিলেন। মরার আগে হাসছিস কেন জোয়ান? হিন্দুস্তানিরা কি মরতেও ভয় পায় না? কাশেম দৃঢ় কণ্ঠে বলল, চৌধুরী সাহেব, আমি মরতে ভয় পাই না। আমরা সৈনিক, কাফন আমরা পকেটেই নিয়ে ঘুরি। কিন্তু আমি হাসছি আপনাদের বিচার দেখে। আপনারা বলছেন আমি আপনাদের মেয়ের ইজ্জতে হাত দিয়েছি। রাতে যখন আপনাদের পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন ছিল, তখন বিলকিস চাবি নিয়ে আমার কাছে এসেছিল। সে আমাকে মুক্ত করে দিয়েছিল, বলেছিল পালিয়ে যেতে। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। কাশেম বলতে লাগলো, আমি চাইলে কাল রাতেই বর্ডার পার হয়ে নিজের দেশে চলে যেতে পারতাম, কেউ আমাকে আটকাতে পারত না। কিন্তু আমি যাইনি। কেন জানেন? কারণ আমি চোর নই, আমি একজন সৈনিক, আর আমি বিলকিসকে সত্যি ভালোবাসি। আমি যদি পালিয়ে যেতাম, তবে এই সমাজ কাল বিলকিসকে জ্যান্ত পুড়িয়ে মারত। লোকে বলতো পাকিস্তানি মেয়ে এক ভারতীয় চোরের সাথে পালিয়ে গেছে। আমি নিজের জীবন দিতে পারি, কিন্তু আমার ভালোবাসার গায়ে কলঙ্ক লাগাতে পারি না। কাশেম চৌধুরী সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের দোয়া নিয়ে বিলকিসকে আমার স্ত্রী হিসাবে নিয়ে যেতে। আর যদি তা না দেন, তবে গুলি করুন আমাকে। কিন্তু মনে রাখবেন, মীর কাশেম মরবে একজন প্রেমিক হিসাবে, কোনো চোর বা গুপ্তচর হিসাবে নয়। পুরো মজলিস যেন পাথরের মতো জমে গেল। চৌধুরী সাহেবের হাতে থাকা বন্দুকটা ধীরে ধীরে নিচু হয়ে এলো। তিনি তার মেয়ের দিকে তাকালেন। বিলকিসের চোখের সেই আকুতি আর মীর কাশেমের এই অবিশ্বাস্য সততা তার ভেতরের পাথরটা যেন গলিয়ে দিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি সারা জীবন শত্রুতা দেখেছি, রক্ত দেখেছি, কিন্তু আজ এই জোয়ানের চোখে যা দেখলাম তাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই। ও চাইলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ও আমার সম্মানের কথা ভেবে মরতে রাজি হয়েছে। চৌধুরী সাহেব এগিয়ে গিয়ে নিজের হাতে কাশেমের বাঁধন খুলে দিলেন। তারপর বিলকিসের হাত ধরে কাশেমের হাতের উপর রাখলেন। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল এক চরম ঘৃণা কিভাবে এক লহমায় পরম মমতায় রূপ নিল। চৌধুরী সাহেব বললেন, যাও কাশেম, বিলকিসকে নিয়ে যাও। আজ থেকে এই মেয়েটি শুধু তোমার নয়, তোমার দেশের আমানত। একে আগলি রেখো। সেদিন সীমান্তরক্ষীদের পাহারা ডিঙিয়ে নয়,
বরং শত শত মানুষের চোখের জল আর দোয়ার মধ্য দিয়ে ভারত পাকিস্তান বর্ডারের সেই 0 পয়েন্টে এসে দাঁড়ালো কাশেম আর বিলকিস। ওদিকে ভারতীয় সীমানায় তখন শোরগোল। একজন জওয়ান শত্রু দেশ থেকে এক পাকিস্তানি মেয়েকে নিয়ে আসছে, খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু যখন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো ঘটনা শুনলেন, যখন তারা জানলেন কিভাবে বিলকিস নিজের জীবন বাজি রেখে কাশেমকে সেবা করেছে এবং কাশেম কিভাবে নিজের মর্যাদাকে ঊর্ধ্বে রেখেছে, তখন ঘৃণার বদলে সবার মন সম্মানে ভরে উঠল। আজ লাদাখের সেই ছোট্ট গ্রামের মানুষ আর বর্ডারের জওয়ানরা এক অদ্ভুত গল্প শোনায়, যে গল্পের কোনো কাঁটাতার নেই, কোনো মানচিত্র নেই। ভারতের মাটিতে বিলকিস এখন এক বীর সৈনিকের গর্বিত স্ত্রী। তাকে কেউ পাকিস্তানি হিসেবে দেখে না, সবাই দেখে এমন এক নারী হিসেবে যে ভালোবাসার জন্য সীমান্তকে তুচ্ছ করেছে। মীর কাশেম আর বিলকিস প্রমাণ করে দিয়েছে, বন্দুক আর বারুদ দিয়ে সীমানা রক্ষা করা যায় ঠিকই, কিন্তু মানুষের হৃদয় জয় করতে লাগে শুধু এক টুকরো নিঃস্বার্থ ভালোবাসা।